Hello students, I welcome to all of you to this session of Polity. আমি ধীরাজ মণ্ডল তোমাদের সামনে আজ ডিসকাস করতে চলেছি পলিটির 7th লেকচার। তো আশা করি তোমরা লাস্ট লেকচারগুলো মন দিয়ে শুনেছো এবং দেখেছো। আজ যেটা আমরা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে কমিটিজ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। বিশেষ করে ড্রাফটিং কমিটিটা আমরা এখানে ডিসকাস করব মেনলি। মানে অনেকগুলো যে সংবিধান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হওয়ার পরে যে কমিটিগুলো ফর্ম করা হয়েছিল সেই কমিটিগুলো এখানে ডিসকাস করা হবে। আচ্ছা, আর লাস্ট ক্লাস আমি যে কোশ্চেনগুলো করেছিলাম তার অ্যান্সারগুলো লেকচারের শেষে আমি লিখেই নিয়ে এসেছি। লিখে দিলে সেটা ভালো থাকবে, মানে তোমরা যখন নোটসটা পাবে তখন ওটা অলরেডি অ্যান্সারগুলো পাবে। এই জন্য আমি মুখে অ্যান্সারগুলো বলবো না, আমি লিখেও এনেছি এবং তখন ডিসকাস করা যাবে, ঠিক আছে? তো আমরা ভিডিওটি শুরু করছি। দেখো, যে কমিটিগুলো গঠন করা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এখানে দেখো ফাংশন কী কী ফাংশন পারফর্ম করছে সেটা এখানে দেখো লিখেছে। কী কী ফাংশন: ইন অ্যাডিশন টু দ্য মেকিং অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইনঅ্যাক্টিং অফ দ্য অর্ডিনারি লজ, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অলসো পারফর্ম দ্য ফলোয়িং ফাংশন। কী কী ফাংশন পারফর্ম করছে? ইট র্যাটিফাইড দ্য ইন্ডিয়াস মেম্বারশিপ অফ দ্য কমনওয়েলথ। It ratifies the India's membership of the Commonwealth in May 1949. May 1949 এটা বলছে ইন্ডিয়ার মেম্বারশিপ কমনওয়েলথ নেশন, মানে বুঝতে পারছো যে সমস্ত দেশগুলো ইন্ডিয়ার কোনো একটা সময় ব্রিটিশের অন্তর্গত ছিল, ব্রিটিশদের অন্তর্গত, সেইগুলোকে বলছে কমনওয়েলথ নেশন, ঠিক আছে? তো এটাই বলা হচ্ছে এখানে, এই মানে ইন্ডিয়ার মেম্বারশিপ অফ দ্য কমনওয়েলথ নেশন এটা র্যাটিফাই করেছিল মে 1949, ঠিক আছে? নেক্সট অপশানটা দেখো, ইট অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অন জুলাই 22, 1947। যে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা, সেটা হচ্ছে 22 জুলাই 1947। এখানে এই ন্যাশনাল ফ্ল্যাগটা অ্যাডপ্ট করা হয়েছিল। কে ন্যাশনাল ফ্ল্যাগটা ডিজাইন করেছিল তোমরা কেউ বলতে পারবে? এটা অবশ্যই জানিও, ঠিক আছে? পি দিয়ে স্টার্ট নাম, ঠিক আছে? আমি সব কিছু বলবো না, তোমরা একটু সার্চ করে দেখো। যাই হোক, না আমি পরে এটাতে বলবো না, ঠিক আছে? নেক্সট ক্লাসে হয়তো বলে দিতে পারি। আচ্ছা, নেক্সট দেখো, ইট অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল অ্যান্থম অন জানুয়ারি 24, 1950। তার মানে ন্যাশনাল অ্যান্থম মানে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত অ্যাডপ্ট করা হয়েছে কবে? জানুয়ারি 24, 1950-তে। ইট অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল সং অন জানুয়ারি 24, মানে এই যে ন্যাশনাল জাতীয় সঙ্গীত যেটা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, জানো তোমরা। বাংলাদেশেরও জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। 24 জানুয়ারি 1950, 1950, ঠিক আছে? আচ্ছা, আর কি অ্যাডপ্ট করা হয়েছে দেখো, ন্যাশনাল সং অ্যাডপ্ট করা হয়েছে 24 জানুয়ারি 1950, সেম ডেট। মানে হচ্ছে বন্দে মাতরম, যেটা বঙ্কিমচন্দ্র কোন উপন্যাস থেকে এটা নেওয়া হয়েছিল তোমরা জানিও, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, ইট ইলেক্টেড ডক্টর রাজেন্দ্র প্রসাদ অ্যাজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়া অন জানুয়ারি 24, ঠিক আছে? আচ্ছা, এত কোশ্চেন না করে আমি অ্যান্সার বলে দিই। এটা বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ থেকে এটা নেওয়া হয়েছিল ন্যাশনাল সং, ঠিক আছে? নেক্সট, রাজেন্দ্র প্রসাদ কী হয়েছে? ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 24 জানুয়ারি 1950। তাহলে রাজেন্দ্র প্রসাদ হয়ে গেল ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর ফার্স্ট প্রাইম মিনিস্টার পণ্ডিত জওহরলাল নেহরু, ঠিক আছে? ভাইস প্রেসিডেন্ট কে ছিল বলো? কোশ্চেনটা থাকলো তোমাদের জন্য, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, ইন অল দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হ্যাড 11 সেশন ওভার 2 years। 2 বছর ধরে 11টা সেশন করা হয়েছিল। 11 month
2 years 11 month and 28 days, এটাই কিন্তু ডিউরেশন, মানে কনস্টিটিউশনটা রচনা করতে এই টাইমটা কিন্তু লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, 2 বছর 11 মাস 18 দিন, 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, তাহলে এটা তোমরা মাথায় রাখবে যে এটা কিন্তু কোশ্চেন আসে, খুব আসে, যে কনস্টিটিউশনটা রচনা করতে কতদিন টাইম লেগেছিল। তো 2 year 11 month 18 days, সবচেয়ে লেন্দি কনস্টিটিউশন ওয়ার্ল্ডের মধ্যে। ঠিক আছে, দ্য কনস্টিটিউশন মেকার হ্যাড গন থ্রু দ্য কনস্টিটিউশন অফ অ্যাবাউট 60 কান্ট্রিজ। বুঝতে পারছো, ডক্টর বি আর আম্বেদকর, বাবা সাহেব ভীমরাও 60খানা দেশের কনস্টিটিউশন পড়াশোনা করেছেন, করার পরে অ্যান্ড ড্রাফট দ্য কনস্টিটিউশন was considered for 114 days, মানে অ্যাকচুয়ালি 114 দিন ধরে। ঠিক আছে, কনসিডার মানে অ্যাকচুয়ালি তো 60খানা দেশের যে কনস্টিটিউশন 114 দিন ধরে যেটা পড়া হয়েছে, সেইটার থেকে যে একটা নির্যাস বা এক্সট্রাক্ট করে কিন্তু আমাদের কনস্টিটিউশনটা। তোমাদের একটা ভুল ধারণা সবারই আছে যে আমাদের কনস্টিটিউশন কপি পেস্ট করা হয়েছে, এরকম কিছু না। আমাদের দেশের মানুষের চিন্তাভাবনা, মেন্টালিটি সমস্তকে কাজে লাগিয়ে আমাদের দেশে কোন সংবিধানের কোন পার্টটা কোন দেশ থেকে নিলে আমাদের দেশে সেটা সুইটেবল হবে, সেই সমস্তগুলো চিন্তাভাবনা করেই কিন্তু এই এতটা দিন লাগিয়েছিলেন উনি, এই কারণে যে অ্যাকচুয়ালি আমাদের জন্য ফিট কোনটা। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই একটা বাজে ধারণা আমাদের ভারতবাসীদের মধ্যে যে আমাদের কনস্টিটিউশন কপি পেস্ট করা হয়েছে, না, এমন কিছু নয়। তিনি কোনো কিছুই তুমি নিজের থেকে কিন্তু পৃথিবীতে আসার আগে নিজের থেকে নিয়ে আসো না। তুমি কি করো, পৃথিবীতে বিভিন্ন বড় বড় মানুষদের কে ফলো করো, ভালো ভালো জিনিসগুলো তুমি ফলো করো, সেইগুলো থেকে তুমি তোমার একটা মিশ্রিত, তাদের মিলিত একটা প্রচেষ্টার থেকে, সবার মিলিত প্রচেষ্টা থেকে তুমি একটা স্বয়ংসম্পন্ন মানুষ হচ্ছ, এবং সেখান থেকে তুমি কিছু সৃষ্টি করছো বা রচনা করছো। ঠিক আছে, তুমি একটা বই যখন লিখতে যাবে তখন দেখবে তোমার রেফারেন্স বুক লাগবে, অনেক রেফারেন্স বুক লাগে, না আদারওয়াইজ তুমি লিখতে পারবে না। ঠিক আছে, তো সেটাই কিন্তু এটাই হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, তো যে যেমনভাবে নেয়, নিচু মেন্টালিটির মানুষ এইরকমভাবে ভাবে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমার বলার বক্তব্য এই যে তোমরা জানো বিভূতিভূষণের যে চাঁদের পাহাড়, এই চাঁদের পাহাড়টার জন্য কিন্তু বিভূতিভূষণ আফ্রিকার জঙ্গলে যায়নি। সে কিন্তু বিভিন্ন বড় বড় লেখকের হিস্ট্রি, জিওগ্রাফি, ক্লাইমেট, অনেক রকম বই পড়ে কিন্তু সে নলেজ গেইন করেই কিন্তু চাঁদের পাহাড়টা লিখেছে। তো এইটাই আর কি, যে অনেক পড়াশোনা করতে হয়েছিল, 60খানা দেশের সংবিধান পড়াশোনা করা চারটিখানি ব্যাপার নয়। ঠিক আছে, এবং তারপরে এইখান থেকেই কিন্তু এই কনস্টিটিউশনটা রচনা করা হয়েছিল 2 বছর 11 মাস 18 দিন ধরে। ঠিক আছে, তা টোটাল এক্সপেন্ডিচার দেখো, মানে এগুলোর জন্য খরচ হয়েছিল 64 লাখ টাকা খরচ হয়েছিল টোটাল, 64 লাখ টাকা টোটাল খরচ হয়েছে। হ্যাঁ, আর কি হয়েছে, অন January 24, 1950 দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি হেল্ড ইটস ফাইনাল সেশন। এই January 24, 1950 ফাইনাল সেশন এটাই হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এবং তোমরা জানো 26 November 1949 অ্যাডপ্ট করা হয়েছিল, এবং 24 January 1950 কনস্টিটিউশনকে এনাক্ট করা হয়েছিল, মানে পাওয়ারে আনা হয়েছিল। তো এটার কারণ সেই পূর্ণ স্বরাজে, মানে অ্যাকচুয়ালি যে আমাদের স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল যে লাহোর সেশনে, তোমরা জানো, সেইখানে এই যে 24 January সেইটা হয়েছিল বলেই সেই দিনটাকে স্মরণ করে যে পূর্ণ স্বরাজের দাবি করেছিল লাহোর সেশনে। তো এইখানে এই দিনটাকে স্মরণ করেই কিন্তু এই দিনটাই কনস্টিটিউশনটা এনাক্ট পাওয়ারে আনা হয়। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এখানে দেখো ইম্পর্টেন্ট বলতে এখানে যেটা আছে, হাউএভার দ্য কন্টিনিউড দ্য প্রফেশনাল পার্লামেন্ট অফ ইন্ডিয়া January 26। আচ্ছা, আমি January 26 till the formation of new parliament after the first general election of in 1951 to 52। তার মানে এখানে দেখো কি বলছে,
continued the provisional parliament of India from January 26, 1950 till the new পার্লামেন্ট, মানে অ্যাকচুয়ালি ইলেকশন যেটা হয়েছিল সেটা 1951 থেকে 52 সালের মধ্যে হয়েছিল, তো ততদিন এটা কন্টিনিউ ছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো, কমিটিজ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কী কী কমিটি গঠন করা হয়েছিল। দেখো, মেজর কমিটি আর মাইনর কমিটি, আমরা ম্যাক্সিমাম মেজর কমিটিটা পড়বো, এখানে মাইনর কমিটি আছে কিন্তু এতটা মনে রাখার দরকার নেই, জাস্ট একটা ওভারঅল চোখ বুলিয়ে যাবে, ঠিক আছে। তো আটখানা কী হয়েছিল, মেজর কমিটি গঠিত হয়েছিল। এই মেজর কমিটি কী কী আছে সেগুলো আমরা একটু দেখব। দেখো, ফার্স্ট মেজর কমিটি হচ্ছে ইউনিয়ন পাওয়ার কমিটি। ইউনিয়ন পাওয়ার কমিটি যার আন্ডারে ছিল সেটা হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরুর আন্ডারে ছিল ইউনিয়ন পাওয়ার কমিটি। পুরো ইউনিয়নের যে পাওয়ারটা সমস্ত জওহরলাল নেহরুর থেকেই, মানে কাছেই ছিল। ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি হচ্ছে জওহরলাল নেহরু এগেইন, যে সাংবিধানিক যে কমিটি, যেটা প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি সর্দার বল্লভভাই প্যাটেল, তোমরা জানো এটা হচ্ছে আয়রন ম্যান অফ ইন্ডিয়ার ইউনিফিকেশন করার জন্য, মানে একে বলা হতো বিসমার্ক, ঠিক আছে, বিসমার্ক অফ ইন্ডিয়া। মানে এ কী করেছিল, প্রত্যেকটা মানে পুরো ভারতবর্ষের বিভিন্ন রকম প্রভিন্স যে ছিল সে সবগুলোকে একই মালায় গেঁথে একটা টোটাল ভারতবর্ষ, মানে এই টোটাল ভারতবর্ষ মানে ইউনিফিকেশনের জন্য ইনিই দায়ী, ঠিক আছে, ইনি ছাড়া সম্ভব ছিল না। ড্রাফটিং কমিটির হেড ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটার জন্যই এই লেকচারটা আজকে, ডক্টর বি.আর. আম্বেদকরকে ঘিরেই লেকচার। তো ড্রাফটিং কমিটি খুব ইম্পর্টেন্ট, এর কতজন মেম্বার ছিল সেটাও জানতে হবে, কে মারা গেছিলো, কে রিটায়ার্ড করেছিল, কী হয়েছিল সেগুলো আমরা পরে দেখব। দেখো, অ্যাডভাইজারি কমিটি অন দ্য ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটিস অ্যান্ড ট্রাইবাল এক্সক্লুডেড এরিয়াস, এটার মধ্যেও কে ছিল, সর্দার বল্লভভাই প্যাটেল। এইগুলো ছিল অ্যাডভাইস দেওয়ার জন্য যে কমিটিটা, ফান্ডামেন্টাল রাইটস, তোমার নৈতিক অধিকার, তারপরে মাইনরিটিস, যেটা তোমরা মানে অ্যাকচুয়ালি কী বলবো এটাকে, মানে মাইনরিটিস মানে হচ্ছে তোমার যে সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে, এদের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল সেটার হেড করেছিল কে, সর্দার বল্লভভাই প্যাটেল। কিন্তু এটা যেহেতু অনেক বড় একটা কমিটি ছিল, তার জন্য এই কমিটিকে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছিল। 5টা ভাগ তোমরা দেখতে পাচ্ছ এখানে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস সাবকমিটিতে ভাগ করা হয়েছে জে.বি. কৃপালানি। এই জে.বি. কৃপালানি ইনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। কখন কোন টাইমে ছিলেন ইনি অ্যাকচুয়ালি তোমরা যদি দেখো, মানে জে.বি. কৃপালানি, এটা তোমরা অবশ্যই জানিও জিনিসটা, যে ইনি কি লাস্ট প্রেসিডেন্ট ছিলেন নাকি মানে কোন টাইমটায় ছিলেন একটু দেখো, ঠিক আছে, একটু সার্চ করবে। মাইনরিটিস সাব কমিটি হরিশচন্দ্র মুখার্জি, এস.সি. মুখার্জি, ঠিক আছে, মাইনরিটিস সাব কমিটির হেড ছিলেন। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল এরিয়া অ্যান্ড আসাম পার্শিয়ালি এক্সক্লুডেড এরিয়া সাব কমিটি গোপীনাথ বরদলৈ, ঠিক আছে, গোপীনাথ বরদলৈ ছিল এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল এরিয়ার কমিটি, ঠিক আছে। এক্সক্লুডেড অ্যান্ড পার্শিয়ালি এক্সক্লুডেড এরিয়া আদার দ্যান দোজ ইন আসাম সাব কমিটি এ.ভি. ঠাক্কর, ঠিক আছে। এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, তোমরা জাস্ট এমনি চোখ বুলে যাবে, শুধু মনে রাখবে এটার হেড ছিল, মাথা ছিল সর্দার প্যাটেল। দেখো, এইগুলো হচ্ছে কীরকম, মানে যদি আমরা একটু রিসেন্ট যে আমাদের কনস্টিটিউশন দেখি, দেখো তোমরা দেখবে যে ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার আছে, তারপরে স্টেট মিনিস্টার আছে, আর কি আরেকটা আছে, মানে অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট চার্জ, স্টেট মিনিস্টার, ইন্ডিপেন্ডেন্ট চার্জ, 3 রকমের মিনিস্ট্রি হয়, ঠিক আছে, ক্যাবিনেট মিনিস্ট্রিতে, ঠিক আছে। তো মনে করো ফাইন্যান্স মিনিস্টার এখন কে আছে, নির্মলা সীতারামন। সিমিলারলি তুমি যদি মানে ছোট ছোট দপ্তর সেগুলো স্টেটের আন্ডারে দিয়ে দেওয়া হয়, সেগুলো স্টেটের কোনো একটা এমপি সেগুলো হোল্ড করে, ঠিক আছে। আবার এমন একটা দপ্তর সেটা সরাসরি স্টেটকে দিচ্ছে না, আবার কেন্দ্র থেকেই মানে অ্যাকচুয়ালি টোটাল স্টেট আর ইন্ডিপেন্ডেন্ট চার্জ দিয়ে দেওয়া হয়েছে, এরকমও দপ্তর আছে, ঠিক আছে। তো এই যে এই টোটাল সর্দার প্যাটেল ওভারঅলের হেড ছিল, বাট এখানে কি হয়েছে, বাকি 5টা ভাগে ভাগ করে দিয়ে এদেরকে একটা একটা হেড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। টোটাল কন্ট্রোলটা আলটিমেটলি সর্দার প্যাটেলের হাতে, কিন্তু এরাই সমস্ত রিপোর্টগুলো সর্দার প্যাটেলকে প্রোভাইড করতো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, রুল অফ প্রসিডিওর কমিটি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
আচ্ছা, নেক্সট হচ্ছে স্টেটস কমিটি অফ নেগোসিয়েটিং উইথ স্টেট, জওহরলাল নেহরু স্টেটস কমিটি। আর স্টিয়ারিং কমিটি, এটাও খুব জিজ্ঞেস করে, স্টিয়ারিং কমিটির হেড হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মাইনর কমিটিসের মধ্যে ফাইন্যান্স অ্যান্ড স্টাফ কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ক্রেডেন্সিয়াল কমিটি আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, ইনি ড্রাফটিং কমিটিরও হেড নয় মানে মেম্বার ছিলেন। হাউস কমিটি বি পট্টবী সীতারামাইয়া, ঠিক আছে, পট্টবী সীতারামাইয়া ইনিও খুবই একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এই আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার ইনিও খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ঠিক আছে, তো এখানে এই আর্টিকেল 370 যে কনস্টিটিউশনে আসে সেটাও এখানে আল্লাদি কৃষ্ণস্বামীরও মানে কিছু স্টেটমেন্ট আছে, আমি যে লেকচারটা যখন নেব তখন জানাবো, ঠিক আছে। হাউস কমিটি পট্টবী সীতারামাইয়া বললাম। অর্ডার অফ বিজনেস কমিটি, এখানে আছে কে এম মুন্সি, ডক্টর কে এম মুন্সি। আচ্ছা, অ্যাডহক কমিটি অন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। অ্যাডহক কমিটি কি, এইগুলো সমস্ত পরে ডিটেলসে লেকচারে সব পড়বো আমরা, ঠিক আছে। এখন আপাতত চোখ বুলিয়ে যাই। কমিটি অন দ্য ফাংশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জিবি মালবাকার। অ্যাডহক কমিটি অন দ্য সুপ্রিম কোর্ট তোমরা দেখতে পাচ্ছ এস ভাদারাচারী, ঠিক আছে। নেক্সট হচ্ছে কমিটি অন চিফ কমিশনার্স প্রভিন্সেস, কে আছে, পট্টবী সীতারামাইয়া এগেইন, ঠিক আছে। এগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নিও, এতটা ইম্পর্টেন্ট নয়। প্রেস গ্যালারি কমিটি, ড্রাফটিং কমিটি খুবই ইম্পর্টেন্ট, যে আগস্ট 29, 1947 এখানে দেখতে পাবে তোমরা ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছে আগস্ট 29, 1947। এবং এখানে যে মেম্বারগুলো ছিল তার মধ্যে দেখো 1 নম্বরে কে ছিল, 1 নম্বরে হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর, ইনি ছিলেন চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি, আর এনাকে কি বলা হয়, ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট দেখো এন গোপালস্বামী আয়েঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, ডক্টর কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ আব্দুল সাদুল্লাহ। আচ্ছা, এই যে নামগুলো আমি বললাম, এই নামগুলোর মধ্যে মেন ইম্পর্টেন্ট হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর, তিনি ছিলেন চেয়ারম্যান। আর একটা নাম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এন মাধব রাও। এটা কেন ইম্পর্টেন্ট? বিকজ হি রিপ্লেসড বিএল মিত্তর হু রিজাইন ডিউ টু ইল হেলথ। এই বিএল মিত্তরকে রিপ্লেস করেছিল বিএল মিত্তরকে, যে রিজাইন দিয়েছিল কেন, তার স্বাস্থ্য মানে শরীর খারাপ ছিল বলে। আরেকটা নাম 7 নম্বর নাম খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টি কৃষ্ণমাচারী। কৃষ্ণমাচারী ইনি কি, হি রিপ্লেস ডিপি খৈতান হু ডাইড ইন 1948। অ্যাকচুয়ালি ইনি মারা গেছিলেন ডিপি খৈতান, আর রিপ্লেস করেছিলেন কে, টি কৃষ্ণমাচারী। আচ্ছা, দ্য ড্রাফটিং কমিটি আফটার টেকিং ইন্টু কনসিডারেশন দ্য প্রপোজাল অফ দ্য অ্যাডভাইজারি কমিটি প্রিপেয়ার্ড ফর দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন হুইচ ওয়াজ পাবলিশড ইন February 1948. The people of India were given 8 months to discuss the draft and propose amendments, ঠিক আছে। এই ড্রাফটিং কমিটির আন্ডারেই কিন্তু সমস্ত খসড়াটা তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি খসড়া কমিটি বলে ড্রাফটিং কমিটি মানে, ঠিক আছে। এর মধ্যে দিয়েই আর কি সমস্ত সংবিধানটা রচনা করা হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন রকম, তোমরা একটা রাজ্যসভা টিভিতে একটা আসে সংবিধান বলে একটা সিরিয়াল আসে, সেই সিরিয়ালটা দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে আমাদের দেশে মানে বারবার সেটিং হচ্ছে, কিভাবে ড্রাফটিং কমিটিতে মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বার মানে বিভিন্ন রকম সাজেশান দেওয়া হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরকে, যে এইটা তুলে নেওয়া হোক, এটা না রাখলে চলবে না, এইটা পুট করা হোক, এটা রাখা অবশ্যই জরুরি, ঠিক আছে। এই সমস্ত অনেক রকম মানে সাজেশান নেওয়ার পরেই কিন্তু এটা হয়েছিল, ঠিক আছে। এত সহজেই কিন্তু এটা হয়নি, আর এটা একমাত্র বি আর আম্বেদকরেরই মত পোষণ হয়েছে তেমনও নয়। ইন্ডিয়ান কালচারকে ফলো করে যেভাবে মানে এই সংবিধানটা রচনা করা হয়েছে সবার জন্য সংবিধানটা, ঠিক আছে, এবং ইকুয়াল জাস্টিস ফর অল, ঠিক আছে। আচ্ছা দেখো,
Drafting committee prepared second draft which was published on October 1948. October 1948 second draft publish করা হলো। আচ্ছা, the drafting committee took less than 6 months to prepare its draft. ঠিক আছে, less than 6 months to prepare its draft. আচ্ছা, in all it's said only for 141 days, 141 দিনের মানে 141 দিন মানে এটাই বসেছিলেন এই ড্রাফটটা প্রিপেয়ার করতে গেলে। তারপরে কি বলছে, এনাক্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, ডক্টর বি আর আম্বেদকর ইন্ট্রোডিউস দ্য ফাইনাল ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন ইন দ্য অ্যাসেম্বলি অন নভেম্বর 4, 1948 ফার্স্ট রিডিং। এটা ঠিক আছে, নভেম্বর 4, 1948 ফার্স্ট রিডিং। ঠিক আছে, তারপরে কি বলছে, Assembly had a general discussion on the 5 days on it for 5 days till November 9, 1948. Second reading কি বলছে, started on November 15, 1948, ended October October 17, 1949. ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড রিডিং। During this stage as many as 7653 amendments were proposed and 2473 were actually discussed in the assembly. দেখো, যেহেতু আমরা ডিটেলসে পড়াশোনা করছি এই জন্য আমি একটু মানে সব কিছু একটু ডিসকাস করছি, বাট এত তোমাদেরকে জানতে হবে না, তোমরা শুধু জাস্ট জানবে কবে এনাক্ট করা হয়েছিল, কবে অ্যাডপ্ট করা হয়েছিল, সেটা জানলেই হবে। ওকে, ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং এত ইম্পর্টেন্ট নয়, ইউপিএসসির জন্য একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তো থার্ড রিডিং কি বলছে, থার্ড রিডিং কবে শুরু হয়েছে, 14 নভেম্বর 1949। ডক্টর বি আর আম্বেদকর মুভ টু মোশন দ্য কনস্টিটিউশন অ্যাজ সেটেলড বাই দ্য অ্যাসেম্বলি বি পাস্ট। আচ্ছা, এবার দ্য মোশন অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ ডিক্লেয়ার্ড পাস্ট অন, এই যে লাস্ট এই যে থার্ড রিডিংয়ে গিয়ে এটা পাস হয়ে গেল 26 নভেম্বর 1949। এটাই হচ্ছে এই দিন কি অ্যাডপ্ট করা হয়েছে। রিসিভ অ্যান্ড সিগনেচার, এই সিগনেচার সব করা হয়েছে প্রেসিডেন্টের। আউট অফ দ্য টোটাল 299 বলে দিয়েছিলাম, 389 সিট ছিল, তার মধ্যে 299 ছিল হলো কমে গিয়ে, কারণ সে মুসলিম লীগ ফিগ সব যে বেরিয়ে গেল, ওখানে 200, যাই হোক সরি মানে 93 যেটা প্রিন্সলি স্টেট ছিল সেইগুলো সব এখান থেকে মাইনাস হয়ে তারপর 299 হলো। ঠিক আছে, এর মধ্যে মানে তারপর ইলেকশন হয়েছিল, কংগ্রেস 208টা জিতেছিল, জানো তোমরা। যাই হোক, এখানে দেখো 299 মেম্বার দ্য অ্যাসেম্বলি, অনলি 284 ওয়ার অ্যাকচুয়ালি প্রেজেন্ট অন দ্য ডে অ্যান্ড সাইন দ্য কনস্টিটিউশন। দেখো, যেদিন কনস্টিটিউশন সাইন হচ্ছে সেদিন 299 জনের থেকে প্রেজেন্ট আছে কয়জন, 284 মেম্বার। ঠিক আছে, তা 284 মেম্বার প্রেজেন্ট ছিল। ঠিক আছে, সবাই কিন্তু প্রেজেন্ট ছিল না। নেক্সট দেখো, দ্য কনস্টিটিউশন অ্যাজ অ্যাডপ্টেড অন 26 November 1949 contained a preamble, article 395 articles and 8 schedule। মানে প্রথম যখন কনস্টিটিউশনটা ছিল মানে রচিত হয়েছিল সেই সময়টায় কি হয়েছিল, 26 নভেম্বর অ্যাডপ্ট করা হয়েছিল। একটা প্রিয়াম্বল প্রস্তাবনা একটা হতো মানে ছিল, কন্টেন্ট করেছিল, আর কি করে 395টা আর্টিকেল, এখন কটা আছে 465টা আর্টিকেল আছে, 8টা শিডিউল ছিল, এখন আছে 12টা শিডিউল। ঠিক আছে, 22টা পার্ট ছিল, এখন আছে 25টা পার্ট। ঠিক আছে, আচ্ছা, এখন অলমোস্ট সংশোধন হয়ে হয়ে এখন মোটামুটি 104টি সংশোধন, লাস্ট আপডেট 104টি সংশোধন কিন্তু হয়ে আছে। যাই হোক, তো এটা মানে এই সমস্তগুলো হয়েছে। তারপরে দেখো, দ্য প্রিয়াম্বল ওয়াজ এনাক্টেড আফটার দ্য এন্টায়ার কনস্টিটিউশন ওয়াজ অলরেডি এনাক্টেড। ডক্টর বি আর আম্বেদকর দ্য দেন ল মিনিস্টার, তখনকার ল মিনিস্টার ওই ছিলেন বি আর আম্বেদকর, পাইলটেড দ্য ড্রাফট কমিশন ইন দিস অ্যাসেম্বলি। He took a very prominent part in the deliberation of the assembly. He was known for this logical, forceful and persuasive argument
on the floor of the assembly. He is recognized as the father of the constitution. অলরেডি বলেছি ফাদার অফ দ্য কনস্টিটিউশন বলা হতো ওকে, বি আর আম্বেদকরকে। আর কি চিফ আর্কিটেক্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হতো, ঠিক আছে। তারপরে কি বলতো, আর কি বলা হতো, দিস ব্রিলিয়ান্ট রাইটার, কনস্টিটিউশন এক্সপার্ট, আনডিসপুটেড লিডার অফ দ্য শিডিউল কাস্ট অ্যান্ড চিফ আর্কিটেক্ট অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া ইজ অলসো নোন অ্যাজ মডার্ন ম্যানু। দেখো এগুলো কিন্তু তোমাদেরকে জানতে, যে মানে ফাদার অফ দ্য কনস্টিটিউশন কাকে বলো, তো বি আর আম্বেদকর, খুব ইম্পর্টেন্ট, বারবার ঘুরে ফিরে জিজ্ঞেস করে। এনফোর্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন কি বলছে, কিছু এনফোর্সমেন্ট হয়েছে, দেখো সাম প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন পার্টেনিং টু সিটিজেনশিপ, ইলেকশন প্রভিশন, পার্লামেন্ট টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন অ্যান্ড শর্ট টাইটেল কন্টেন আর্টিকেল 5, 6, 7, এগুলো জাস্ট এতগুলো আর্টিকেল কেম ইনটু ফোর্স অন নভেম্বর 26, 1949 ইটসেলফ। আচ্ছা, এরপরে এটা তোমাদেরকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে দ্য রিমেনিং প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স অন, দেখো লাস্ট যে রিমেনিং মানে মেজর পার্টটা কিন্তু 26 নভেম্বর 1949 কিন্তু এটা অ্যাডপ্ট করা হয়েছে, কিন্তু আর কিছু পার্ট ছিল যে রিমেনিং প্রভিশন যেগুলো ছিল সেগুলো 26 জানুয়ারি 1950 কিন্তু এটা কিন্তু তোমার বাকিগুলো নিয়ে এনঅ্যাক্ট করা হয়, পাওয়ারে আনা হয়। দিস ডে ইজ রেফার্ড টু দ্য কনস্টিটিউশন অ্যাজ দ্য ডেট অফ দ্য কমেন্সমেন্ট অ্যান্ড সেলিব্রেটেড দ্য রিপাবলিক ডে, এইটাই কিন্তু প্রজাতন্ত্র দিবস হিসেবে সেলিব্রেট করা হয়। 26 জানুয়ারি স্পেসিফাইড chosen as the date of the commencement of the constitution because of its হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। আমি বলেছি এর আগে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স কী ছিল, কারণ যে 1930 খ্রিস্টাব্দে ইট ওয়াজ দিস ডে ইন 1930 পূর্ণ স্বরাজ ডে ওয়াজ সেলিব্রেটেড, ঠিক আছে। তাহলে পূর্ণ স্বরাজ ডে এই দিনটায় সেলিব্রেট করা হয়েছিল ফলোয়িং দ্য রিজলিউশন অফ দ্য লাহোর সেশনে যে ডিসেম্বর 29 হয়েছিল, এখানে পূর্ণ স্বরাজ যে 1930 যেটা পালিত হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ, লাহোর সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে। আমি যাই হোক, তো এইটার জন্যই কিন্তু এই ডেটটা কিন্তু সিলেক্ট করা হয়েছিল, ঠিক আছে, 26 জানুয়ারি 1950, ঠিক আছে। উইথ দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 and the Government of India Act of 1935 with all enactment amending all the supplementary and later act were repealed. Last point দেখো খুব important, the abolition of Privy Council Jurisdiction Act was however continued. প্রিভি কাউন্সিল জুরিসডিকশন অ্যাক্ট বলতে অ্যাকচুয়ালি কনফিডেন্সিয়াল ম্যাটার নিয়ে যে প্রসিডিওরগুলো যেগুলো হতো আর কি, বা এই সমস্ত জুরিসডিকশন, সেগুলো কিন্তু কন্টিনিউ ছিল টিল দ্য 1949, মানে অ্যাকচুয়ালি মানে যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট এফেক্টে আসেনি বা ওয়ার্কিংয়ে আসেনি, ততদিন কিন্তু এই প্রিভি কাউন্সিল জুরিসডিকশন অ্যাক্ট অফ 1949 এটা কিন্তু কন্টিনিউ ছিল, ঠিক আছে। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রিভি কাউন্সিলটা বোঝা গেল যেগুলো কনফিডেন্সিয়াল ম্যাটার নিয়ে ডিসকাস করে, কনফিডেন্সিয়াল ম্যাটার নিয়ে চর্চা করে, ঠিক আছে। ক্রিটিসিজম অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ক্রিটিসিজম তো আছেই অলরেডি, প্রত্যেকটা জিনিসেরই হেড টেল দুটোই থাকে, ঠিক আছে, ভালো খারাপ থাকে। তো সমস্ত মানে কিছু ক্রিটিসিজম এসছিল, তো সেগুলো আমাদেরকে জানতে হবে। এখানে ফার্স্ট ক্রিটিসিজম দেখো কি বলছে, নট এ রিপ্রেজেন্টেটিভ বডি, মানে বলছে ডাইরেক্টলি ইলেক্টেড সবাই ছিল না, ঠিক আছে, কিছু নমিনেটেড ছিল, ঠিক আছে। তো এটাই এর জন্য মানে বলছে দ্য ক্রিটিক হ্যাভ আর্গুড দ্যাট দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ওয়াজ নট রিপ্রেজেন্টেটিভ বডি অ্যাজ ইটস মেম্বার ওয়ার নট ডাইরেক্টলি ইলেক্টেড ছিল না বলে এটা রিপ্রেজেন্টেটিভ বডি দিয়ে করা হয়েছে, হ্যাঁ, বাই দ্য পিপল অফ ইন্ডিয়া ইন দ্য বেসিস অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি নিয়ে এটা ফ্র্যাঞ্চাইজ নিয়ে করেছিল। এটা হচ্ছে ডাইরেক্টলি ইলেক্টেড ছিল না, এইটার জন্য ক্রিটিসাইজ করা হয়। নট এ সভারেন বডি,
বলছে সভারেন বডি নয়, মানে এখানে কি বলছে, ইট ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য প্রপোজাল অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, মানে ব্রিটিশ গভর্নমেন্টের প্রপোজাল অনুযায়ী কিন্তু এটা ক্রিয়েট করা হয়েছিল, ঠিক আছে। তাহলে এটা সভারেন বডিও ছিল না। আর কি ফার্দার দে সেইড, মানে অ্যাকচুয়ালি সভারেন মানে বুঝতে পারছো যে বা আমরা আমাদের নিজস্ব স্বায়ত্তশাসিতভাবে চলবো, অটোনমি যেটা বলে, ঠিক আছে। নেক্সট দেখো টাইম কনজিউমিং তো বটেই, দেখো অনেক টাইম লেগেছিলো, কিন্তু টাইমটা কেন লেগেছিলো, কারণ অনেক কিছু আগে আগে মাথা চিন্তা করেই কিন্তু করেছিল। এখন আমাদের সংবিধান কিন্তু কোয়াসি ফেডারেল, মানে রিজিড আবার ফ্লেক্সিবল, মানে আমরা এটা চাইলে এটা সংশোধন করতে পারি, কিন্তু মেজরিটি দ্বারা ইজিলি সংশোধন করা যাবে না, কিন্তু মেজরিটি দ্বারা সংশোধন করা যাবে। তো আমাদের মানে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু সংবিধানে অনেকবার সংশোধন করেছি, এবং সেই সংশোধন সেটা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা করেছি, ঠিক আছে। তো তার জন্য এটা টাইম কনজিউমিং বললেও এটা কিন্তু মেনে নেওয়া যায় না সব সময়, যে ঠিক আছে টাইম কনজিউমিং, কিন্তু ভালো কাজ করতে গেলে সময় নিয়ে করাটাই ভালো। ভুলভাল যেন এমন কিছু না হয়ে যায় যেটা দেশের পক্ষে বা নেক্সট জেনারেশনের জন্য ক্ষতিকর হয়, ঠিক আছে। তার জন্য অনেক চিন্তাভাবনা করে কিন্তু করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো ডমিনেটেড বাই কংগ্রেস। এটা অনেকাংশে সত্য। ডমিনেটেড বাই কংগ্রেস বলতে এই বোঝায় যে টোটাল যে সংবিধানটা রচিত হচ্ছিল তখন তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রাধান্য আধিপত্য ছিল। এখন ম্যাক্সিমাম মেম্বার যারা ছিল সবাই মোটামুটি কংগ্রেসের ছিল, কংগ্রেস আর মুসলিম লীগ। তো কংগ্রেস ডমিনেটেড এটা তো বলা যেতেই পারে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে লয়ার পলিটিশিয়ান ডমিনেশন। আচ্ছা, ফলে রাজনীতিবিদ আর হচ্ছে লয়ার, মানে তোমার অ্যাডভোকেট বা এই সমস্ত যে যারা আইন কানুন নিয়ে চলে আর কি, তাদেরকে নিয়ে তারা মানে কোনো এখানে শিক্ষিত মানে মানে ডাক্তার বা মাস্টার এই ধরনের মানুষ কিন্তু এখানে কিন্তু কম ছিল, বা এদের বা কৃষক এই ধরনের মানুষ কিন্তু ছিল না। তো এখানে টোটালি তাদের মতো করে কিন্তু লেখা হয়েছিল, তাদের মতো করে তাদের ইচ্ছা মতো চিন্তা ভাবনা করেই কিন্তু করা হয়েছিল। তো এই জন্য লয়ার পলিটিশিয়ান ডমিনেশন বলা হয়। ডমিনেটেড বাই হিন্দুস, এটা তো অ্যাকচুয়ালি ক্রিটিসিজম বলবো নাকি, সেই সময়ে হিন্দু জনসংখ্যা বেশি ছিল, আর মুসলিমরা তো মুসলিম লীগ নিয়ে মাতামাতি, আলাদা পৃথক রাজ্য পৃথক রাষ্ট্র, তো মুসলিমরা তো অলরেডি নিজেরা সেপারেট করেই নিয়েছে নিজেদেরকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি মুসলিমরা করেনি, এটা করা হয়েছিল জিন্নাত দ্বারা। মুসলিমরা মানে এমন সমীক্ষায় দেখা গেছে যে জিন্নাই শুধু মাতামাতি করে যে তোমাদেরকে এইখান থেকে বঞ্চিত, এখান থেকে বঞ্চিত এইভাবে, কিন্তু অ্যাকচুয়ালি অনেক মানে মুসলিমও ছিল যারা কিন্তু আইনসির মধ্যে, যেমন মৌলানা আবুল কালাম আজাদ যদি বলো, ইনি কিন্তু মানে পাকিস্তানে যাননি, বা ইনি কিন্তু ভারতের মানে যে বাকিদের সঙ্গে কিন্তু ইনি তাল মিলিয়ে কিন্তু চলেছিলেন, ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ইনি একটা খুব প্রেসিডেন্টও ছিলেন, ভালো পোস্ট হোল্ড করেছিলেন অনেক দিন ধরে। যাই হোক, তো তোমাদের জন্য আরও একটা কোশ্চেন রেখে যাব যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সবচেয়ে জুনিয়র বা ইয়াংগেস্ট প্রেসিডেন্ট কে ছিলেন, এবং তার নাম বলবে আর তার ডিউরেশনটা বলবে, ঠিক আছে। তো এইবার এটা এটা অনেকাংশে এটা অবশ্য সত্য, কিন্তু কি হিন্দু ডমিনেটেড বলা এটা ভুল, কারণ এমন কিছু হয়নি যে জাতি বা এই ধরনের কোনো কিছু জাতিগত বা এরকম কিছু হয়নি। যারা ছিল, যারা এসেছে তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, যারা ছিল না, যারা চলে যেতে চেয়েছে তাদেরকে কি জোর করে ধরে রাখা যায়। তো এই ধরনের একটা মন্তব্য কিন্তু করা হয়, এইগুলো হচ্ছে ক্রিটিসিজম। মেজর কমিউনিটি হিন্দু ছিল, এটা অবশ্য ঠিক। আচ্ছা, এখানে কি বলছে একটু পড়ে নেওয়া যাক। লর্ড ভিসকাউন্ট সাইমন কল্ড ইট এ বডি অফ হিন্দুস। আচ্ছা, ইনি বলেছিলেন যখন, ভালো কথা। সিমিলারলি উইনস্টন চার্চিল কমেন্টেড দ্যাট দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রিপ্রেজেন্টেড অনলি ওয়ান মেজর কমিউনিটি অফ ইন্ডিয়া। যাই হোক, সব কিছুর ক্রিটিসিজম থাকে, তো এটারও একটা ক্রিটিসিজম। যা এটা এখানে লেকচারের সমাপ্তি, এখানে আজকের মধ্যে এখানেই শেষ। যাওয়ার আগে কিছু কোশ্চেন রেখে যাব। রাউন্ড টেবিল কনফারেন্স কবে কবে হয়েছিল? গান্ধীজি কোন রাউন্ড টেবিল কনফারেন্সে অংশগ্রহণ করেছিল? একটাই কনফারেন্সে অংশগ্রহণ করেছিল, বলবে কত সালে।
কোন সেটা অবশ্যই জানিও। মেম্বার অফ দ্য ড্রাফটিং কমিটি অবশ্যই বারবার খাতাতে লিখবে, নিজের কপিতে লিখবে কে এলিমিনেট হয়ে গেছিলো। হ্যাঁ, বিএল মিত্তর নাকি টিটি কৃষ্ণমাঝারি কে হয়েছিল, যাই হোক সেটা কিন্তু অবশ্যই নিজে লিখবে, আমাকে জানানোর দরকার নেই, তুমি নিজে লিখবে তাহলেই হবে। ফার্স্ট ওমেন আইএনসি প্রেসিডেন্ট কে ছিল এটা বলবে, ফার্স্ট ওমেন আইএনসি প্রেসিডেন্ট আর ফার্স্ট ওমেন ইন্ডিয়ান আইএনসি প্রেসিডেন্ট, ইন্ডিয়া মানে ভারতীয় আর কি ওমেন প্রেসিডেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা কিন্তু অবশ্যই জানাবে সাল তারিখ সহ, সাল তারিখ দরকার নেই। লাস্ট ডে আমি যে কোশ্চেনগুলো করেছিলাম দেখো অ্যান্সারগুলো এখানে আমি দিয়েছি। লাস্ট ডে কোশ্চেন অ্যান্সার হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট 1935-এ ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর 1938-এ ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। কুইট ইন্ডিয়া মুভমেন্ট 8ই আগস্ট 1942 সালে শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি দেখো এখন 1942 আর দেবে না, কিন্তু এখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট সাল তারিখ সহ কিন্তু দেবে, ঠিক আছে, কারণ সবাই জানে কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 সালে হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন। পূর্ণ স্বরাজ এটা 19 ডিসেম্বর 1929-এ, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1 সেপ্টেম্বর 1939-এ শুরু হয়েছিল, 2 সেপ্টেম্বর 1945-এ কিন্তু শেষ হয়েছিল। ইউনাইটেড নেশন যে জাতিসংঘ এটা বলে সেটা 24 অক্টোবর 1945-এ স্টার্ট হয়েছিল, ইউএন ডে বলা হয় 24 অক্টোবরকে। লাস্ট কোশ্চেন, টেম্পোরারি প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা এবং ইনি জয়েন করেছিলেন 9 ডিসেম্বর 1946। তো এখানে আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর কোনো ইমপ্রুভমেন্ট যদি চাও বা এত ডিটেল নোট যদি না চাও, তোমরা টু দ্য পয়েন্ট যদি চাও, জাস্ট কি পয়েন্ট আমি মেনশন করবো তাও তোমরা জানিও, কারণ আমি এত ডিটেলসে এই জন্যই এটা প্রোভাইড করেছি, কারণ অ্যাটলিস্ট আমার লেকচার না থাকলেও নোটসটা থাকলে তুমি পড়েও অন্তত নিজে বুঝতে পারবে। হ্যাঁ, আর কি পয়েন্টগুলো তো হাইলাইট করেই দিয়েছি আমি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর পিডিএফটা যদি দরকার হয় তাহলে তোমরা টেলিগ্রামে কন্ট্যাক্ট করো বা নক করো যে পিডিএফ দরকার, কোন পিডিএফ দরকার, আমি সেটা প্রোভাইড করে দেবো। আমি তো বুঝতে পারছি না দরকার কি দরকার নেই, কারণ না দরকার হতেও পারে, এই পিডিএফটা তোমাদের কাছে আননেসেসারি হতেও পারে। তো যদি নেসেসারি থাকে তাহলে অবশ্যই জানিও, তাহলে আমি ওটা শেয়ার করে দেবো, আদারওয়াইজ দরকার নেই। ওকে, আজকের জন্য এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর লিসেনিং।